2026-এর নির্বাচনের পর থেকে পলাতক ছিলেন এই জাহাঙ্গীর খান। একাধিক জায়গাতে তার খোঁজ চালানো হচ্ছিল, তবে অবশেষে নেপাল সীমান্তের কাছে এসটিএফ এর জালে ধরা পড়ে এই জাহাঙ্গীর খান। গতকাল রাতেই তাকে একেবারে পুলিশের স্কোয়াডে করে কলকাতাতে নিয়ে আসা হয়েছে এবং আজকে 7 সকালে ডায়মন্ড হারবার আদালতে তোলা হলো জাহাঙ্গীর খানকে। আর কিছুক্ষণ পরেই তাকে কোর্টে পেশ করা হবে। একেবারে কড়া নিরাপত্তা, আদালতের বাইরে একাধিক সেন্ট্রাল ফোর্স মোতায়েন রয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে। একেবারে কড়া নিরাপত্তার বলয়ে জাহাঙ্গীর খানকে আদালতে নিয়ে আসা হলো। আর কিছুক্ষণ পরেই তাকে আদালতে পেশ করা হবে। আজ কোর্টে পেশ করা হবে জাহাঙ্গীর খানকে। নেপালে লুকিয়েও শেষ রক্ষা হলো না জাহাঙ্গীর খানের। অবশেষে এসটিএফ এর জালে ধরা পড়ল ফলতার পুষ্পা। কথা বলবো ফলতা থেকে, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, আমরা দেখলাম জাহাঙ্গীর খান তিনি অনেক চেষ্টা করেছিলেন, তবে শত চেষ্টার মধ্যেও কিন্তু এসটিএফ এর জালে তিনি ধরা পড়লেন। গতকালই তাকে কলকাতায় নিয়ে আসা হয় এবং আজকে 7 সকালে একেবারে ডায়মন্ড হারবার আদালতে তাকে নিয়ে যাওয়া হলো। এই মুহূর্তে পরিস্থিতি কোন জায়গায়, নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে? একদমই দেখো, নিরাপত্তা একেবারে কিন্তু ডায়মন্ড হারবার আদালত চত্বর জুড়ে যথেষ্ট জোরদার করা হয়েছে। কারণ জাহাঙ্গীর খান যখনই হাই প্রোফাইল এই ধরনের কোনো ব্যক্তি অ্যারেস্ট হয়, তখনই তার যে নিরাপত্তা কয়েক গুণ বেড়ে যায়, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমরা দেখেছি এই জাহাঙ্গীর খান, যার বিরুদ্ধে ফলতা থানায় আলাদা 7টি অভিযোগ দায়ের হয়েছে এবং 2021 সালের ভোট পরবর্তী হিংসারও একটি মামলা রয়েছে। এই সবকটি মামলার প্রেক্ষিতে গতকাল একেবারে যখন জাহাঙ্গীর একেবারে প্ল্যান করে রেখেছিলেন যে নেপাল সীমান্ত, সেই উত্তরবঙ্গের নেপাল সীমান্ত পার করে নেপালে যাবেন, সেখানে তিনি বসবাস করবেন, থাকবেন, সেই একেবারে প্ল্যান সাকসেসফুল হওয়ার আগেই কিন্তু পুলিশ কার্যত এসটিএফ কার্যত বানচাল করে দিয়েছে। উত্তরবঙ্গের নেপাল সীমান্ত থেকে এসটিএফ এর হাতে গ্রেপ্তার হয়েছে এই ফলতার বেতাজ বাদশা জাহাঙ্গীর খান। জাহাঙ্গীর খানের গ্রেপ্তারির পর থেকে দেখেছি একেবারে তাকে একেবারে রাতে 9:50 নাগাদ দমদম বিমানবন্দরে আনা হয়। তারপর পুলিশ কট দিয়ে নাটকীয় ভাবে বিভিন্ন পথ ঘুরিয়ে ফলতা থানাতে গভীর রাতে আনা হয় এবং আজকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে জাহাঙ্গীরকে সেখানে প্রোডাকশন করা হবে, তাকে পেশ করা হবে। তবে গতকাল জাহাঙ্গীরের গ্রেপ্তারির খবর চারিদিকে ছড়িয়ে পড়ার পর বা গ্রেপ্তারের ঘটনার পর যেভাবে জাহাঙ্গীর এবং তার বাহিনীর হাতে অত্যাচারিত মানুষজনের যে বিক্ষোভ আছড়ে পড়ে ফলতার বিভিন্ন প্রান্তে, যে জনরোষ আছড়ে পড়ে বিশেষত ফলতার শ্রীরামপুরে জাহাঙ্গীর খানের বাড়ি এবং তার দলীয় কার্যালয়, সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, অর্থাৎ এক কথায় বলা যায় যে জনরোষের যাতে পুনরাবৃত্তি না হয়, সেই জনরোষের হাত থেকে বাঁচাতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, সেই সমস্ত দিকের কথা মাথায় রেখে আজকে একেবারে দিনের আলো ফোটার আগে ভোরের দিকে ফলতা থানা থেকে জাহাঙ্গীর খানকে বের করে নিয়ে যাওয়া হয়েছে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে। ডায়মন্ড হারবার মহকুমা আদালতের একেবারে যে লকআপ, সেখানে এই মুহূর্তে জাহাঙ্গীর খানকে রাখা হয়েছে। একেবারে জাহাঙ্গীর খানকে তাকে বেলার দিকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হবে। এর পরবর্তী সময়ে আদালতের পক্ষ থেকে কি নির্দেশ দেওয়া হয় সেদিকে তো নজর থাকবেই। তবে যেভাবে বিগত 15 বছর ধরে তৃণমূলের জামানায় জাহাঙ্গীরের এই দাপট ফলতা জুড়ে ছিল, সেই জাহাঙ্গীর খানের যে দাপট বা সেই সন্ত্রাসের অবসান হয়েছে বলে জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। আমাদের সঙ্গে এই জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ফলতা থানায় অভিযোগকারী একজনকে পেয়েছি, বিধানবাবুকে পেয়েছি। বিধানবাবু 2021-এর বিধানসভা নির্বাচনে ফলতার বিজেপির প্রার্থী ছিলেন, তারপর দীর্ঘদিন জাহাঙ্গীরের অত্যাচারে ঘরছালা ছিলেন। বিধানবাবুর সঙ্গে কি হয়েছিল, তিনি ঠিক কি অভিযোগ করেছিলেন জাহাঙ্গীরের বিরুদ্ধে, আমরা একটু কথা বলবো। বিধানবাবু, আপনি তো একজন অভিযোগকারী, ফলতা থানাকে অভিযোগ করেছেন, আপনার সঙ্গে কি হয়েছিল এবং কি বিষয়ে অভিযোগ করেছিলেন? দেখুন, 2021-এর ক্যান্ডিডেট ছিলাম আমি, ভারতীয় জনতা পার্টির ফলতা 144-এর ক্যান্ডিডেট হওয়ার প্রচার তো ঠিক মতন করতে দেয়নি। প্রচার চলাকালীন আক্রমণ করেছে, নির্বাচনের দিনেও আক্রমণ করেছে এবং নির্বাচনের পরে তো ইতিহাস, পোস্টপোল ভায়োলেন্স স্বাধীন ভারতবর্ষে এরকম কখনো ঘটনা ঘটেনি, যা পশ্চিমবঙ্গে ঘটেছে, সর্বোপরি আমাদের ফলতাতে। ফলে তারপরে আমার থাকা অফিস সেটা পুরো সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। তার পরবর্তীতে সারা ফলতা জুড়ে সমস্ত বেছে বেছে হিন্দু পরিবার এবং যারা বিজেপি করেছে তাদের উপর চরম আক্রমণ, লুটপাট, মারধর, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে
শেষ করে দিয়েছে, নিঃশেষ করে দিয়েছে। এমনকি 3 জনের মৃত্যু পর্যন্ত ঘটে গেছে, যা আমি এর আগেও বলেছি। অরিন্দম মিদ্দেশ, সুকুমার মণ্ডল, স্বপনদা, এই যে মৃত্যু এবং অত্যাচার এবং সবার কাছ থেকে তোলাবাজি করা এবং সরকারি ক্ষমতার অপব্যবহার করে যেভাবে টাকা লুটপাট করেছে, এই সমস্ত কিছু নিয়ে এর পরবর্তী পর্যায়ে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে নিজেকে জমিদার ভাবতেন। তা জমিদার হতে গেলে জমি দরকার, তার জন্যই হচ্ছে জোরপূর্বক মানুষের জমি কখনো লিখিয়ে নিয়েছেন, কখনো অল্প টাকা দিয়ে তার নামে রেজিস্ট্রি করে নিয়েছে এবং তার স্ত্রীর নামে সারিকা বিবির নামে করেছে। এবং সাইজুল আছে, তার হচ্ছে ভাইরা ভাই, সাইজুলের স্ত্রী হচ্ছে সুলতানা বিবি। এই সমস্ত পরিবারতন্ত্রের মধ্যে দিয়ে কোটি কোটি টাকা লুটপাট করেছে, যেটাকে অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার মডেল নাম দিয়েছিল। আজকে সেই মডেলের কি পরিণাম দেখতে পাচ্ছেন। তার জন্য আমরা যেটা করি, 22 সালে একটা অভিযোগ আসে এসপি ডিএম এর কাছে, সাউথ চব্বিশ পরগনা। এসপি কে ডিএম সাহেব এসপি কে অর্ডার দেন যে তদন্ত করার জন্য, তার কোনো তদন্ত করেনি। 200 কোটি টাকার অভিযোগ এসেছিল। আমরা সেই তথ্য তুলেছি, তথ্য তোলার পর এবং ওর যে অবৈধ যে জমি, অবৈধ সম্পত্তি, তার তথ্য নিয়ে প্রায় 100 বিঘের কাছে সম্পত্তির আমরা যেটা পেয়েছি, আরো 100 বিঘা জমি রয়েছে, সেগুলো সমস্ত তথ্য নিয়ে আমরা ফলতা থানায় অভিযোগ করি। প্রথমে হাইকোর্টে গিয়েছিলাম, আর থানা তো হচ্ছে কোনো অভিযোগ করতো না, নিতই না, রেজিস্টার করতো না। তার ফলে আমরা সমস্ত কিছু নিয়ে জানিয়ে মহামান্য আদালতের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আমরা অভিযোগ করি। অভিযোগ জানানোর পর সেখানে শুনানি হয়। শুনানির পরে তিনি নির্দেশ দেন, ডিভিশন বেঞ্চ থেকে একটা লিবার্টি দেন আমাকে, যে প্রপার চ্যানেলে আপনারা এই অভিযোগগুলো করবেন। তখন আমরা থানাকে জানাই, ডায়মন্ড হারবার এসপি কে জানাই, জেলাকে জানাই, তারপরে আমরা হচ্ছে ইডি ডিপার্টমেন্টকে জানাই। কেন হচ্ছে, কারণ এই যে এত বড় স্ক্যাম অর্থনৈতিক, যেটা একটা থানার পক্ষে সম্ভব নয়, তার জন্য আমরা কেন্দ্রীয় সংস্থার দাবি করেছিলাম, ইডিকে আমরা জানিয়েছি। এই সব মিলিয়ে হচ্ছে আমাদের এই অভিযোগগুলো রয়েছে। তার পরবর্তী পর্যায়ে যেহেতু আমাদের এই নির্বাচনে মানুষ একটা অভূতপূর্ব রায় দিয়েছে, বাংলাকে রক্ষা করেছে, তারপরে মামলাগুলো চালু হয়। আমরা সেই থেকে আমার মামলা হচ্ছে 138। এই অভিযোগ নিয়েই আমরা করাপশন, দুর্নীতি, সরকারি ক্ষমতার অপব্যবহার, জমি লুণ্ঠন, অত্যাচার, সরকারি উন্নয়নের যে খাতে অর্থগুলো তার তছরূপ, এই সব মিলিয়ে হচ্ছে অভিযোগ। এবং এই অবৈধ টাকা বিভিন্ন খাতে ব্যবহার করা, সব নিয়েই আমরা এই অভিযোগগুলো জানাই। সেটা হচ্ছে করাপশন অ্যাক্টে মামলা হয়েছে, নন এভেইলেবল সেকশনে। এই নেপাল পালিয়ে যাচ্ছিলেন, তো প্ল্যান করে রেখেছিলেন কিভাবে ওখানে বসবাস করবেন, স্ত্রীকে নিয়ে সন্তানকে নিয়ে থাকবেন, আমরা শুনতে পাচ্ছি। তার আগেই এসটিএফ এর হাতে ধরা পড়লো, গ্রেপ্তার, কোর্টে প্রোডাকশন হবে। কতটা স্বস্তি মিলছে বা কি মনে হচ্ছে এখন? দেখুন, ফলতার মানুষ খুব শান্তিপ্রিয় মানুষ। এই ফলতাতে যারাই অশান্ত করেছে তারা কেউ ক্ষমা পায়নি। আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার মধ্যে যে কথাটা আমরা বললাম, বুঝতেই পারছি এরা অভিযোগকারীর মুখ থেকে যে অভিষেকের ক্ষমতাকে জাহাঙ্গীর খানের এই গ্রেপ্তারিতে তারা অনেকটা স্বস্তি পেয়েছেন। স্থানীয় যে মানুষজন আছেন, তারা যে অভিযোগ করেছিলেন, সেই থেকে জাহাঙ্গীর খানের গ্রেপ্তারিতে তারা স্বস্তিতে রয়েছেন। অসংখ্য ধন্যবাদ তোমাকে কোয়েল।